ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য ভারতীয় দেখেন আমি ছোট্ট একটা কথা বলি যে এই সরকার একমাত্র সরকার যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসার জন্য ভারতের চোখ রেখে একটা ডাইনামিক ফরেন পলিসি মেনটেন করতেছে, যেটা আমরা বিগত দিনে বিগত কোন সরকারের আমলে দেখতে পাইনি। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি প্রফেসর ইউনূসকে আরেকটু সহযোগিতা করতো, হয়তোবা তাদের এই সংস্কারের কাজটা আরেকটু ত্বরান্বিত হতো। একটা এই ছাত্র জনতার পিছনে যে শুধু বাবা তার ছেলেকে পাঠিয়েছে সংগ্রামে আন্দোলনে পাঠিয়ে বাবা বসে থাকেনি, সে তার মেয়েকেও পাঠিয়েছে, সে তার নিজেও এই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। শুধু তাই না, পাশাপাশি যখন ঘরের স্ত্রী বা মা দেখলো যে আমার স্বামী, সন্তান, স্ত্রী, পুত্র সবাই, তখন সেও মাঠে আসছে। যখন এমন একটা পিক মোমেন্ট আসছে, তখন কিন্তু এই আন্দোলন ফেল করার কোনো উপায় ছিল না অ্যাজ এ রেজাল্ট অফ দিস। এবং আমরা দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দলেরও কিন্তু মৌন সমর্থন বা পিছনে ছিল। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা একটা, সবাই যেটাকে বলে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতার যে উপভোগ করা, দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে আসলে আমরা কি চাই, কি চেয়েছিলাম? আমরা কি শুধু একটা নির্বাচনই চাই? এবং এই নির্বাচন আপনি দেখবেন প্রত্যেকটা বছর বিগত দিনের ৫৪ বছরের ইতিহাস আপনি কি একটা দেখাতে পারবেন যে নির্বাচনের সময় রক্তের সরকার পরিবর্তন হয়েছে রক্তপাতহীন অবস্থায়? একটা ঘটনা দেখাতে পারবেন না। আমাদের দেশে সবসময় গভর্নমেন্টের পরিবর্তন হয় মানুষের রক্তের মধ্য দিয়ে। পৃথিবীর অন্য কোনো দেশে তো এটা নেই। বরং এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। একবিংশ শতাব্দীতে এসেও যদি এখন আমার ক্ষমতার পালাবদল যদি হয় রক্তের মধ্য দিয়ে, এটা তো খুবই অনভিপ্রেত। এর মধ্য থেকে বের হওয়া, যেমন এই জুলাই বিপ্লব শুধুমাত্র একটা ভোটের জন্য এই নির্বাচন, এই এই জুলাই গণ অভ্যুত্থান ছিল না। একটা আমূল পরিবর্তনের জন্য সবাই চেয়েছে আমূল পরিবর্তন। বিশেষ করে দুর্নীতি, দুঃশাসন, মৌলিক অধিকার হরণ এবং ভোটাধিকার হরণ, এগুলো থেকে বের হওয়ার জন্যই এই জুলাই গত ১৫ বৎসরের যে মানুষের মনের ভিতরে এবং মানুষের উপরে যে জগদ্দল পাথর চেপে বসছিল, সেখান থেকে বের হওয়ার জন্য জুলাই আগস্ট ছিল একটা পিক পয়েন্ট, একটা অগ্ন্যুৎপাতের বিস্ফোরণ ছিল সেটা বিগত দিনে। এখন আমরা যদি আগামীর যে ক্ষমতা পালাবদল যদি এভাবেই থেকে যায়, তাহলে কিন্তু দেখা যাবে আজ থেকে ৫ বছর পর, ১০ বছর পরে, ২০ বছর পরে আবার জুলাই অভ্যুত্থান হবে। আবার এটা হতে বাধ্য। কারণ আমরা যদি পরিবর্তন না নিয়ে আসি, এখন এই পরিবর্তনটা কিভাবে আসবে? পরিবর্তন আসার একটা অন্যতম পদ্ধতি হচ্ছে সংস্কার। এখন এই সংস্কারটা কি হবে? ফান্ডামেন্টাল কিছু সংস্কার হতেই হবে। যেমন জুডিশিয়ারির সংস্কার। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে ফরমাইশি রায় লিখে দেওয়া হয়েছে। ফরমাইশি রায় জাস্ট শুধু কোর্টে প্রনাউন্স করা হয়েছে, এমনটা আমরা দেখেছি। এবং প্রত্যেকটা দল যখন গভর্নমেন্ট সরকারে থাকে, ওই সরকার ম্যানিপুলেট করে জুডিশিয়ারিকে। এখান থেকে বের হতে হবে। আপনি দেখেন ফেয়ার নির্বাচনের জন্য যেই কথাটা আমরা সবসময় বলি বা সবাই যায়, এবং প্রত্যেকে যে আপনি ফেয়ার নির্বাচনের জন্য প্রশাসনের সংস্কার ছাড়া কখনো ফেয়ার নির্বাচন সম্ভব না। আপনি দেখেন এখনো পর্যন্ত বিগত দিনের যে পতিত স্বৈরাচারী সরকারের যে সচিবগুলো রয়েছে, উপসচিব রয়েছে, যুগ্ম সচিব রয়েছে, তারা কোথায়? এখনো কিন্তু দায়িত্ব পালন করতেছে। তাদের পুলিশ রয়েছে, তাদের এসপি রয়েছে, তাদের ডিসি রয়েছে এবং ডিজিএফআই, এনএসআই এই লোকগুলো যারা গোটা একটা নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, একটা ক্রেডিবল, ফেয়ার এবং পার্টিসিপেটরি যে নির্বাচন উপহার দিবে, তারা কিন্তু রয়েছে বিভিন্নভাবে। এর তো একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা কাজ করছে। হয়তোবা যেটা আমরা দেখতে পাবো, যদি জুলাই ঘোষণাপত্র যদি হয়, যদি জুলাই সনদ যদি আলোর মুখ দেখতে পারে, তাহলে একটা আমূল পরিবর্তন হয়তোবা আসবে। এই আমূল পরিবর্তনটার জন্য আপনার একটা যে নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য, একটা নির্বাচন হওয়ার যে উপযুক্ত যে পরিবেশ, যাতে কোনরূপ ইন্টারফেয়ারেন্স না থাকে প্রশাসনের পক্ষ থেকে, তাহলে এই সময়টা কিন্তু গভর্নমেন্ট চাচ্ছে। গভর্নমেন্ট তো আসলে এখন কোশ্চেন হচ্ছে যে গত ১০ মাসে গভর্নমেন্ট তাহলে কি করলো? এই কোশ্চেনটা ভ্যালিড, কিন্তু এই গভর্নমেন্ট তো আপনার
যে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে যে পরিমাণে সহযোগিতা পাওয়া দরকার ছিল, সেই সহযোগিতাটা কিন্তু পায়নি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি প্রফেসর ইউনূসকে আরেকটু সহযোগিতা করত, হয়তোবা তাদের এই সংস্কারের প্রক্রিয়া, সংস্কারের কাজটা আরেকটু ত্বরান্বিত হতো। আরেকটু ত্বরান্বিত হতো। একটা ভাই বলেছেন যে, যে আসলে প্রফেসর ইউনূস কোন সময় কতটা সময় পর্যন্ত ক্ষমতায় থাকবেন। দেখেন ওই সময়ে প্রফেসর ইউনূসকে যেটা ডেকে নিয়ে এসে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে, এটা প্রত্যেকটা রাজনৈতিক দল তাকে ম্যান্ডেট দিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তাকে মেনে নিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের আগামী দিনের যে প নির্বাচিত গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগ পর্যন্ত তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা দিয়েছে। তবে এখন কোয়েশ্চেন হচ্ছে, যদি এটা তো যেহেতু তত্ত্বাবধায়ক সরকার না, তত্ত্বাবধায়ক সরকার থাকলে আমাদের সংবিধান অনুসারে একটা সার্টেন পিরিয়ড বিগত দিনে ছিল। এটাও নাই। আচ্ছা, তাহলে এটা কোন ফরম্যাটে? অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, আপনি যদি দেখেন ভাই, ওই ভাইকে আমি একটু বলতে চাই যে আম ২০০৬ থেকে ২০০৮ ওই সময় কিন্তু মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ২ বৎসর ছিল। ২ বৎসর থাকার পরে কিন্তু নির্বাচন দিয়েছে। সেই নির্বাচন ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে তারা আওয়ামী লীগ ক্ষমতায় আসে ২০০৯ এর বিগিনিং এ। আমি তো বরং আমি এটা আমার ফিলিংস যে আমার ছোট যতটুকু পড়ালেখা বা যতটুকু জানাশোনা আমার ভুলও হতে পারে। আমি শেষ করে দিচ্ছি ভাই। বরং আমার তো মনে হয় যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে যে যে আমরা যেই বিএনপির ভাইরা যে নির্বাচনের যে তারা একটা ডেডলাইন বলতে চাচ্ছে যা ডিসেম্বর। আমি তো মনে করি যে তাদের আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়াটা বেশি যৌক্তিক ছিল। এ কারণে হতে পারে যে ফেব্রুয়ারিটা কিন্তু তাদের মানে এটা কি বলে লাকি নির্বাচন বলতে হবে। এজন্য জিয়াউর রহমান সাহেবও ফেব্রুয়ারিতে নির্বাচন করে প্রেসিডেন্ট হয়েছিলেন এবং আমরা তো খালেদা বেগম জিয়াকে আমরা দেখেছি ১৯৯১ সালে যে নির্বাচনে যে সেখানেও কিন্তু ফেব্রুয়ারিতে বরং এটাও হতে পারত। এটা আমার একটা অভিব্যক্তি, আমার অভিমত। আমার সাথে একমত হতে হবে, নট নেসেসারি। পরিশেষে যে কথাটা বলতে চাই, দেখেন আমাদের সময় বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের হাতে সুযোগ এসেছিল বাংলাদেশকে নতুনভাবে সাজানোর, বাংলাদেশকে পুনর্গঠন করার, বাংলাদেশের সংস্কার করার জন্য। যে আমরা ৭৫ এর পরবর্তী সময় একটা পেয়েছিলাম, কিন্তু আমরা ওই সময়কার পরবর্তী যে রাজনৈতিক দল এটা ব্যর্থ হয়েছে বাংলাদেশকে ঢেলে সাজাতে। আমরা ৯০ সালে যেই একটা সুযোগ পেয়েছিলাম যে বাংলাদেশকে আসলে আগামী দিনের রাজনীতি কি হবে? আগামী দিনের মানুষের মনের ভাষা কেমন হবে? এই মনের ভাষা অনুসারে সরকারের প্রতি মানুষের জনগণের চাওয়া পাওয়া এবং সরকারের দায়িত্ববোধ কেমন হবে? সেই ৯০ পরবর্তী গভর্নমেন্টও কিন্তু সেটা আমরা পারিনি। আবার ঠিক সেম সুযোগটা আমাদের হাতে এসেছিল ২০০৮ সালে, ২০০৬ এর পরবর্তী সময়ে। সেই সময় কিন্তু মইনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টও কিন্তু পারিনি। এখন সর্বশেষ ২৪শে জুলাই আমি মনে করি এটা হচ্ছে একটা সুযোগ বাংলাদেশকে, বাংলাদেশের আসলে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য দেখেন আমি ছোট্ট একটা কথা বলি যে এই সরকার একমাত্র সরকার যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসার জন্য ভারতের চোখে চোখ রেখে একটা ডাইনামিক ফরেন পলিসি মেইনটেইন করতেছে। যেটা আমরা বিগত দিনে বিগত কোন সরকারের আমলে দেখতে পাইনি। এবং এই সরকার কিন্তু যে ফাইন্যান্স নিয়ে, অর্থনীতি নিয়ে, অর্থ যে কেলেঙ্কারি যে তছরূপ হয়েছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসার একটা চেষ্টা করতেছে। বিশেষ করে বাংলাদেশের ফরেন পলিসির ক্ষেত্রে যে বর্তমান সরকার যেভাবে দায়িত্ব পালন করতেছে এটা আমরা কোনো কালেই পারিনি। বাংলাদেশের যে স্বাধীনতা উত্তরকালে যে গত ৫৪টি বৎসর ভারত আমাদেরকে আমাদের ঘাড়ে চেপে বসে আমাদের ঘাড় মটকানোর যে মিশন তারা হাতে নিয়েছিল, এইবারই দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট ভারতের চোখে চোখ রেখে ভারতকে চ্যালেঞ্জ করতে পেরেছে। তো বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মানুষের আ ভাষা বুঝতে হবে, পালস বুঝতে হবে এবং পরিশেষে যেটা বলতে চাচ্ছি, যৌক্তিক এবং ফান্ডামেন্টাল সংস্কার বিশেষ করে জুডিশিয়ারি, প্রশাসন, ইলেকশন কমিশন
এই সংস্কারের মধ্য দিয়ে এবং গভর্নমেন্ট করতেছে এবং হোপফুলি গভর্নমেন্ট এই সংস্কারের ভিজিবল যে সংস্কার যতটা সাধিত হয়েছে এবং এগুলো জনগণের সামনে উপস্থাপন করলে যে বিশেষ করে জনগণের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই অনাস্থা, যে একটা সন্দেহ, শোভা সন্দেহ, অনাস্থা তৈরি হয়, এটা কেটে যাবে। এবং পরিশেষে যে আমি আপনার মাধ্যমে, আপনার টকশোর মাধ্যমে প্রফেসর ইউনূস সরকারকে আহ্বান করতে চাই, আপনারা যে সংস্কারগুলোর কথা করতেছেন বা বলতেছেন এবং এগুলো নিয়ে বিশেষ করে রাজনৈতিক দল সেকেন্ড, আমি তো আগের বার কথা বলতে পারিনি ভাই, যে 30 সেকেন্ড আমি শেষ করে দিচ্ছি, যে স্টেক হোল্ডার সাথে আপনি বসেন, আপনি বসলে দেখবেন যে সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে। এগুলো বসেন, এগুলো কথা বলেন এবং এই সংস্কারগুলোর একটা একটা সমাধান করে দিয়ে যান। কারণ এ কারণেই যে ঈদগাহের ময়দান থেকে জনগণ চাচ্ছে, জনগণ বলতেছে যে আপনি দালালদের কথা শুনবেন না, আপনি জনগণের ভাষা বুঝুন, আপনি সময় থাকেন। আমরা চাই না একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাক, বাট আবার এটাও চাই না যে বাংলাদেশের নির্বাচন শুধু এমনটাই হোক, প্রত্যেকের ক্ষমতার পালাবদল হোক রক্তের মধ্য দিয়ে। এটা আমাদের কাম্য নয়। এটা মনে হয় কেউ এটা চায় না যে প্রত্যেকটা সরকারের ক্ষমতার পরিবর্তন হোক রক্তের বিনিময়ে। ধন্যবাদ।